মধ্যপ্রাচ্যের রাত এখন আর শান্ত নেই। আকাশে সাইরেন বাজে, আলো ঝলমল করে ওঠে যুদ্ধ বিমানের। কিন্তু ইসরায়েলের প্রযুক্তি আর প্রতিরক্ষা ব্যবস্থার আড়ালে হঠাৎ করে আঘাত হানছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। আমরা নীরব থাকবো না, বর্বরতার জবাব দেব, এমন ঘোষণা দিয়ে তারা এবার একের পর এক ড্রোন ও মিসাইল হামলায় কাঁপিয়ে তুলেছে তেল আবিব থেকে নেগেভ মরুভূমি পর্যন্ত। ইসরায়েলের জন্য কি তবে নরকের দরজা খুলে দিয়েছে? ইরানের প্রতিরোধে রক্ষক 4টি ড্রোন ছুটে যায় ইসরায়েলি ভূখণ্ডের দিকে, 3টি আঘাত হানে রামন বিমানবন্দরে, আরেকটি বিস্ফোরণ ঘটে আল নাকাব মরুভূমিতে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটিতে। ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, আমরা শীর্ষ পর্যায়ের লক্ষ্যবস্তুতে সফল আঘাত হেনেছি। ইসরায়েলের হামলায় গাজায় ফিলিস্তিনি রক্ত ঝরছে প্রতিদিন। সেই রক্তের প্রতিশোধ নিয়েই ইয়েমেনি বাহিনী যেন নতুন ফ্রন্ট খুলেছে। শুধু আকাশ নয়, সমুদ্রেও তারা ইসরায়েল ও তার মিত্র দেশের জাহাজগুলোতে আগুন ছড়িয়েছে লোহিত সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনিরা সামনে এসে গেছে প্রতিরোধের অগ্রভাগে, যেন দূর থেকে দাঁড়িয়ে থাকা নয়, বরং সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। ইসরায়েলের কৌশল ভেঙে দিচ্ছে ইয়েমেন। এর আগে ইয়েমেন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে কাঁপিয়ে দিয়েছে নেগেভ মরুভূমি, সাথে 3টি ড্রোন গিয়ে আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের রামন বিমানবন্দরে। এর আগেও তেল আবিব ও অধিকৃত এলাকা জুড়ে সাইরেন বাজিয়ে দিয়েছে ইয়েমেনি মিসাইল। ইসরায়েল যতই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ ঠিকই পৌঁছে যাচ্ছে কৌশলগত জায়গায়। প্রতিদিনই যেন নতুন করে আতঙ্কের খবর আসছে। আর কোথায় আঘাত করবে ইয়েমেন? ইয়েমেনি সিংহদের অদম্য শক্তি। ইসরায়েল ও পশ্চিমারা ভেবেছিল ইয়েমেন দুর্বল, কিন্তু তাদের ধারণা ভেঙে দিয়েছে ইয়াহিয়া সারির বক্তব্য। আমাদের অবস্থান দুর্বল করার সব চেষ্টা ব্যর্থ হবে। যেমন আগে হয়েছিল, এবারও ব্যর্থ হবে। একসময় সমস্যায় জর্জরিত ইয়েমেন নিজেকে রূপান্তর করেছে এক অদম্য শক্তিতে। সীমাহীন অবরোধ, মার্কিন ও ব্রিটিশ হামলার পরও তারা শুধু টিকে নেই, বরং আঘাত হানছে ইসরায়েলের গভীরে। ইয়েমেন শুধু প্রতিরোধ নয়, এক নতুন শক্তির প্রতি। তাদের ড্রোন, মিসাইল আর অদম্য সাহস ইসরায়েলকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে দখল আর আগ্রাসনের দিন শেষ হতে চলেছে। একদিকে ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো ছাড়খাড়, অন্যদিকে ইয়েমেনের সিংহরা গর্জে উঠছে আগের চেয়েও প্রবল শক্তিতে। দোহায় মুসলিম বিশ্বের জোট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন মঞ্চ। দোহা, আকাশে ধোঁয়া এখনো মিলায়নি। যে শহর আগুনে কেঁপেছিল, সে শহরে হয়ে উঠছে প্রতিরোধের মঞ্চ। ইসরায়েলের আকস্মিক হামলায় 6 জন নিহত হয়েছিল, তাদের মধ্যে ছিলেন এক কাতারি নিরাপত্তা কর্মীও। ইসরায়েল দাবি করেছিল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে নির্মূল করা, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব মুসলিম দুনিয়ার বুকে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন, আর সেই আগুনে ডেকে আনছে অভূতপূর্ব সমাবেশ। হামলার দিনই চলছিল দোহায় এক গুরুত্বপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল আলোচনায়, কিন্তু বৈঠকের টেবিল ভেঙে গিয়েছিল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েল হামলার পর প্রকাশ্যে বলেছিল তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি, তবে আফসোস শুধু একটাই, ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে পারেনি। এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো অঞ্চল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও নীরব থাকেনি, সর্বসম্মতভাবে নিন্দা জানায় দোহায় ইসরায়েলি হামলার। এর পরপরই কাতার ডাক দেয় জরুরি আরব ইসলামিক সম্মেলনের। সোমবার সেই সম্মেলনে একত্র হবেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও OIC এর 70টিরও বেশি দেশের নেতা। দোহা পরিণত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন কাতার একা কোনো পদক্ষেপ নেবে না, লড়াই হবে সমষ্টিগত প্রতিক্রিয়ায়। ইতোমধ্যেই নিশ্চিত অংশগ্রহণের ঘোষণা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আসছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও যোগ দিচ্ছেন। তালিকা দীর্ঘ হচ্ছে, বার্তা স্পষ্ট, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামনে এবার দাঁড়াতে চায় মুসলিম দুনিয়া এক হয়ে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি দিলেন এক ঝাঁকুনি। তিনি বললেন, শুধু বিবৃতিতে কাজ হবে না, সময় এসেছে যৌথ সামরিক অপারেশন সেল গঠনের। তার এই আহ্বান যেন পুরো সম্মেলনের গতিপথই পাল্টে দিল। আরব দুনিয়া কি এবার শুধু নিন্দায় থেমে থাকবে,
নাকি বাস্তব পদক্ষেপ নেবে, প্রশ্নটা এখন বিশ্বজুড়ে। গাজা যুদ্ধের বাইরেও ইসরায়েল সম্প্রতি হামলা চালিয়েছে ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। একে একে উত্তপ্ত করেছে গোটা মধ্যপ্রাচ্য। ফলে সংকটে পড়েছে আঞ্চলিক নিরাপত্তা। এই বাস্তবতা দোহায় সমবেত নেতাদের আলোচনায় উঠে আসছে নতুন প্রতিরক্ষা কাঠামোর চিন্তা। উপসাগরীয় দেশগুলো ভাবছে এবার হয়তো যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে হবে। চিত্রনাট্য যেন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট, অন্যদিকে জেগে উঠছে মুসলিম দুনিয়ার সমবেত কণ্ঠ। দোহা এখন শুধু একটি শহর নয়, প্রতিরোধের প্রতীক। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণ আবারও নিজেদের শক্তি এবং দৃঢ়তা প্রমাণ করেছে। কাতার এবং হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে তারা গাজার প্রতি তাদের সমর্থন অটুট রেখেছে এবং নিহতদের প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। গণসমাবেশে ইয়েমেনের দৃঢ় প্রতিক্রিয়া। সানার সাবিন স্কোয়ারে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে ইয়েমেনিরা একত্রিত হয়েছে। তাদের স্লোগান ছিল, শহীদদের প্রতি আনুগত্য, গাজাকে সমর্থন করতে আমরা কখনো পিছপা হব না। এই সমাবেশটি ছিল এক যুগান্তকারী ঘোষণা। ইয়েমেনি জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে যে ইসরায়েলি আগ্রাসন কখনোই তাদের প্রতিরোধ থামাতে পারবে না। এই মিছিলটি একদিকে যেমন গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, তেমনি ইয়েমেনি জাতির দৃঢ়তা এবং অটুট সাহসিকতার প্রতীকও হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের অবস্থান এবং কাতারের প্রতি সমর্থন। ইয়েমেনের গণসমাবেশে এক বিবৃতিতে বলা হয়, মহৎ অবস্থানের মূল্য কিন্তু অনেক রক্তের বিনিময়ে, তবে এর ফলাফল হবে একটি বিজয় যা আমাদের পৃথিবী এবং আখিরাতে ব্যর্থহীনভাবে জয়ী করবে। ইয়েমেনের নেতা ও জনগণ কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘনকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের প্রতি সমর্থন ঘোষণা করেছে। কাতারের প্রতি এই সমর্থন শুধু রাজনৈতিক নয়, এটি একটি মানবিক অবস্থান যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং তাদের প্রতিশ্রুতি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানগুলি ইসরায়েলি আগ্রাসনের পরের প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়েছে, অত্যন্ত তীব্র এবং সুনির্দিষ্ট। ইয়েমেনি বাহিনী তাদের আক্রমণগুলি গঠন করেছে এবং আরও গভীরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। সামরিক অভিযানগুলি যেমন নাকাবের রামন বিমানবন্দরের ড্রোন হামলা, ইসরায়েলি স্থাপনাগুলির বিরুদ্ধে বেশ কয়েকটি আক্রমণ করে। ইয়েমেনিরা একে অপরকে সুরক্ষা দিতে কখনো পিছু হটবে না এবং তাদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের এই দৃঢ়তার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলি উপকূলের দিকে হামলা চালানোর সময়, যেখানে ইয়েমেনি বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের ক্ষতিপূরণের ক্ষয়ক্ষতি। ইসরায়েলি হামলার পর ইয়েমেনের বেসামরিক এলাকাগুলিতে মারাত্মক ক্ষতি হয়েছে। সানা এবং আল জাউফে ইসরায়েলের বিমান হামলার ফলে 46 জন ইয়েমেনি নিহত এবং 165 জন আহত হয়েছে। তবে ইয়েমেনের দৃঢ় প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়েছে যে তারা কখনো থামবে না। তারা বারবার এই ঘোষণা করেছে যে শহীদদের মৃত্যু আমাদের শক্তি এবং আমাদের প্রতিরোধ আরও তীব্র হবে। বিশ্বব্যাপী শক্তি এবং সাহস। এই সময়ে ইয়েমেনি জনগণ তাদের দৃঢ়তা এবং সাহসিকতার মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে যে তারা কোনো শত্রু বা শক্তির কাছে নতজান হবে না। তাদের প্রতিরোধ এখন এক বৃহৎ আন্দোলনের রূপ নিচ্ছে, যেখানে মুসলিম বিশ্বের একাত্মতার প্রতীক হিসেবে গাজা এবং কাতারের প্রতি অটুট সমর্থন জানানো হয়েছে। এই দৃঢ়তা কেবল একটি জাতির অগ্রগতির সূচনা নয়, বরং বিশ্বের কাছে এক বার্তা, ইয়েমেনি জনগণ কখনো তাদের লক্ষ্যে পৌঁছাতে থামবে না। ইয়েমেনের বজ্রাঘাত, আল কুদসে হুথিদের হাইপারসনিক প্রতিশোধ। একটা আগুন, একটা বজ্র, তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি। কল্পনাও করেনি নেতানিয়াহুর সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে। আরব আমিরাতে ফিলিস্তিনপন্থী নেতাদের ভবনে হামলা চালালো ইসরায়েল। কয়েক ঘন্টা যায়নি, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয়ে। দখলকৃত আল কুদসে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিসাইল। এ যেন চোখের বদলে চোখ। আঘাতের পর্দা উন্মোচন। হুথিদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে। তাদের ভাষায় মিশন সফল, লক্ষ্য অর্জিত। এবার শুধু সতর্কতা নয়, আরও বড় আঘাতের হুঁশিয়ারি। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। প্রেস টিভির প্রতিবেদন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হেনেছে হুথি যোদ্ধারা।
ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন 2। এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আকাশে ছুটে গিয়ে মুহূর্তেই ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। এই অস্ত্রের গুজব ছিল বহুদিন। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিসাইল ভান্ডারে রেখেছে, যা তেল আবিবের দিকে ছুটে আসতে পারে। সেটিই বাস্তব হলো। প্রতিশোধের আগুন। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত। শুধু আল কুদস নয়, হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের বন্দর, এমনকি লোহিত সাগরের নৌপথ। ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মিত্রদের। কাহিনী যেন যুদ্ধের সিনেমা। প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনিপন্থী নেতাদের ভবনে। মনে হয়েছিল ভয় দেখানো গেল, কিন্তু না। কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাত এলো ইয়েমেন থেকে, যেন ইতিহাসের নাট্যমঞ্চের টুইস্ট, যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে। ভবিষ্যতের সতর্কবার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু। তাদের প্রতিশোধ চলবে। তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না, তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে। বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটে আসা আগুনের অক্ষরে লেখা, ইসরায়েল, প্রতিটি হামলার জবাব আমরা দেব। প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্রঘাতে। আল কুদসে সেই বজ্রের শব্দ শোনা যাচ্ছে। এখন প্রশ্ন, পরবর্তী বজ্রপাত কোথায় নামবে? ইসরায়েল কি তা ঠেকাতে পারবে, নাকি প্রতিরোধের আগুন আরও ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। 5 আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন 2025 সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হুসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এ দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না। ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না। যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক, তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহর দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাঈম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে।
নিউ ইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ, পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা। নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকেই অস্ত্র বানাতে চাইছে। কিন্তু ইরান বলছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর এক মেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরও অদম্য, আরও অপ্রতিরোধ। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল, যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্যও প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার, দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা, আমরা প্রস্তুত। আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর। কিন্তু ইরান এবার আরও কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা, সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত। এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে। এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ।
মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরও ঘন। ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিচ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ্য। আলাস্কার বরফ গলল না, পুতিনের দৃঢ়তায় ট্রাম্পের অচলাবস্থা। আলাস্কার বরফে ঢাকা মঞ্চে ইতিহাসের এক নাটক মঞ্চস্থ হল। মুখোমুখি বসেছিলেন দুই মহাশক্তির দুই অগ্নিমূর্তি, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। বিশ্ব অপেক্ষায় ছিল এই বৈঠক থেকে কি ইউক্রেন যুদ্ধের আগুন নিভে যাবে। উত্তর এলো জমাট বরফের মতো ঠান্ডা। চমক এখানে, ট্রাম্প নরম হলেন, পুতিন হলেন না। বৈঠক শেষে ট্রাম্প হাসলেন, উষ্ণ করমর্দন করলেন, সংবাদ সম্মেলনে বললেন ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে ফলাফল শূন্য। কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য থেকে এক চুলো সরলেন না। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যা চাওয়া তা না পেলে যুদ্ধ থামবে না, এই বার্তা সোজাসুজি দিয়ে দিলেন ক্রেমলিনের নেতা। ট্রাম্প ভেবেছিলেন কূটনৈতিক উষ্ণতায় বরফ গলানো যাবে। উষ্ণ অভ্যর্থনা, হাসি, কথার ঝলকানি সবই সাজানো ছিল, কিন্তু পুতিনের চোখের দৃষ্টি ছিল অন্যরকম। তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিলেন এ লড়াই নরম কূটনীতি নয়, এ লড়াই ক্ষমতার, ভূমির, ইতিহাসে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করলেন, একটি বিষয়ে আমরা একমত হতে পারিনি, কিন্তু কি সেই বিষয়? উত্তর তিনি দেননি। উত্তর লুকিয়ে আছে ক্রেমলিনের দেয়ালে, ইউক্রেনের ভূমি। ট্রাম্প শান্তির কথা বললেন, কিন্তু শান্তি মানে ছিল ভূমি ছেড়ে দেয়া। জেলেনস্কিকে হাতছাড়া না করেই পুতিনকে সন্তুষ্ট করা যাবে না, এই সত্য ট্রাম্প জানেন, তবু উচ্চারণ করেননি। রাশিয়ার শক্তি, পুতিনের দৃঢ়তাই এখন রাশিয়ার প্রকৃত শক্তি। যুদ্ধক্ষেত্রে সেনা আর ক্ষেপণাস্ত্র যতটা ভয়ঙ্কর, কূটনীতিক টেবিলে তার নীরব দৃঢ়তা ততটাই শক্তিশালী। ট্রাম্প তাকে বললেন শক্তিশালী ব্যক্তি, কঠোর নেতা। এই স্বীকারোক্তি প্রমাণ করে দিল পুতিনের সামনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতিও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে। ধাক্কা খেল ট্রাম্পের ভাবমূর্তি। আলাস্কার বৈঠক থেকে বের হয়ে আসা ছবিতে ট্রাম্প হাত নাড়লেন, হাসি দিলেন, কিন্তু ভেতরের গল্প অন্য। যুদ্ধবিরতি ঘোষণা হয়নি, বন্দি বিনিময়ের তালিকা বেরোলেও শান্তির চূড়ান্ত ঘোষণা আসেনি। ট্রাম্প বিশ্বকে জানালেন, আমরা খুব কাছাকাছি পৌঁছেছি, অথচ সত্য হলো পুতিন এক ইঞ্চিও ছাড়েননি। নাটকীয় সমাপ্তি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নিলেন না দুই নেতা, রহস্য জমিয়ে রাখলেন, যেন দর্শক সারিতে বসা বিশ্ব অপেক্ষায় থাকে এই নাটকের পরের দৃশ্য কি হবে। ইউক্রেনের ভবিষ্যৎ এখন এক অদৃশ্য ভারসাম্যে ঝুলে আছে, পুতিনের দৃঢ়তা আর জেলেনস্কির সিদ্ধান্তের মাঝখানে। পুতিন দেখালেন যুদ্ধ কেবল রণাঙ্গনের বন্দুকের আওয়াজে জয় করা যায় না, বরং দৃঢ়তা, অটলতা আর অস্বীকৃতি আসল অস্ত্র। আর এই অস্ত্রের সামনে ডোনাল্ড ট্রাম্পও এক মুহূর্তে ছোট হয়ে গেলেন। আলাস্কার বরফ জমে রইল, পুতিনের শক্তির কাছে ট্রাম্প গললেন, কিন্তু যুদ্ধের আগুন গলল না। আলাস্কার বরফে গলা যুদ্ধ, মস্কোর হৃদয়ে বাজল বিজয়ের ঢাক। আলাস্কার বরফে ঢাকা অ্যাঙ্করেজ শহর। সারা বিশ্ব তাকিয়েছিল এক বৈঠকের দিকে। টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টার সেই রুদ্ধশ্বাস বৈঠক শেষ হতেই পৃথিবী জুড়ে শুরু হলো বিশ্লেষণের ঝড়, কিন্তু মস্কোতে সেখানে ঢাক বাজল বিজয়। রাশিয়ার প্রভাবশালী রাজনীতিকরা ঘোষণা দিলেন এই বৈঠক শুধু এক বৈঠক নয়, এটা রাশিয়ার কূটনৈতিক জয়ের প্রতীক, আর ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের জন্য এক নিঃশব্দ পরাজয়। রয়টার্স জানায় বৈঠক শেষ হওয়ার পরপরই মস্কোর রাজনীতিকরা আনন্দে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন, আর গার্ডিয়ান লিখেছে পুতিন কোনো ছাড় দেননি। ট্রাম্প যুদ্ধবিরতির দাবি তুললেও তা প্রত্যাখ্যান করেছেন। তবুও রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আসেনি, যেন অদৃশ্য এক খেলার মাঠে রাশিয়া হাসছে আর পশ্চিম নীরব। কঠোর মনোভাবের জন্য পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখলেন, এই বৈঠক প্রমাণ করল সত্যহীন আলোচনা সম্ভব, যে সত্যটা মস্কো বারবার বলে এসেছে।
যুদ্ধ যখন ইউক্রেনে তীব্রতর হচ্ছে, তখনই এই দৃশ্য বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালো রাশিয়ার অবস্থান কতটা দৃঢ়। যুদ্ধ যখন ইউক্রেনে তীব্রতর হচ্ছে, তখনই এই দৃশ্য বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখালো রাশিয়ার অবস্থান কতটা দৃঢ়। আরেক শক্তিশালী কণ্ঠস্বর পুতিনের দল। ইউনাইটেড রাশিয়ার আইন প্রণেতা আন্দ্রেই কিসাস। তার ভাষায় আলাস্কার এই বৈঠক রাশিয়ার দীর্ঘমেয়াদী ও ন্যায্য শান্তির আকাঙ্ক্ষা নিশ্চিত করেছে। এরপর আরও সরাসরি বললেন, এটা রাশিয়ার সফলতা আর ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের পরাজয়। যারা এতদিন শর্তহীন যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছিল, তারা আজ কার্যত হাত গুটিয়েছে। কিসাস লিখলেন, বিশেষ সামরিক অভিযানের কাজগুলো সম্পন্ন হবে, চাই সামরিক উপায়ে, চাই কূটনৈতিকভাবে। ইউরোপের নিরাপত্তার নকশা মস্কো এঁকেছে, আর সেটাই সবাইকে মেনে নিতে হবে। এক ধরনের ঘোষণা, এক ধরনের রায়। 3 ঘন্টার বৈঠকে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয়নি, কিন্তু দুই নেতা মুখে মুখে বললেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারপর করমর্দন, হাসি আর সংক্ষিপ্ত বিবৃতির পর যার যার উড়োজাহাজে চড়ে ফেরত গেলেন নিজ নিজ দেশে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 1 বৈঠকের নাটকীয় দিকগুলো সামনে আনল। লাল গালিচা, করমর্দন, ক্যামেরার ঝলকানি, সব যেন এক রাজনৈতিক থ্রিলারের দৃশ্য। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলার পর পশ্চিমারা যাকে একঘরে করার চেষ্টা করেছিল, সেই পুতিনকে বিশ্ব দেখল অভ্যর্থনার আসনে। আলাস্কা থেকে চ্যানেলের প্রতিনিধি জানালেন, দুই নেতা অনেক বিষয়ে একমত হয়েছেন, তবে সব প্রকাশ করা হয়নি। যেন গোপন অধ্যায়ের ইঙ্গিত, যা হয়তো কাল নতুন নাটক মঞ্চস্থ করবে। যেন গোপন অধ্যায়ের ইঙ্গিত, যা হয়তো কাল নতুন নাটক মঞ্চস্থ করবে। রাশিয়ার সংসদের উচ্চকক্ষের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান কনস্টান্টিন কোসাচভ লিখলেন, এই বৈঠক উভয় প্রেসিডেন্টের জন্য এক যৌথ সাফল্য। তারা যা অর্জন করেছেন, এই মুহূর্তে তার চেয়ে ভালো কিছু সম্ভব ছিল না। তবে সবার কণ্ঠ এক ছিল না। ইউক্রেন যুদ্ধপন্থী ব্লগার ওয়ার গঞ্জো মন্তব্য করলেন, বৈঠক হয়েছে কিন্তু দৃশ্যমান ফল আসেনি। তার ভাষায়, যদি রাশিয়া আবার ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত শুরু করে, ট্রাম্প আবার নিষেধাজ্ঞার তাস খেলতে পারে। তখন প্রশ্ন উঠবে, অন্তহীন আলোচনার জন্য রাশিয়া কি তার সামরিক অভিযান থামাবে? বাইরে থেকে শান্তির ছবি, ভেতরে অগ্নিগর্ভ বাস্তবতা। তবুও আলাস্কার বরফে জমে থাকা রাতের পর ভোরে মস্কোতে বাজল বিজয়ের সুর। পুতিন কিছু হারাননি, বরং জেতেন কূটনীতির মঞ্চ। আর ট্রাম্প, তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। তিনি হাত মেলালেন, হাসলেন, তবে ইউক্রেনের পক্ষে 1 ইঞ্চিও এগোতে পারলেন না। সম্ভাব্য ইরান যুদ্ধ, ইসরায়েলের আকাশে নতুন আতঙ্ক, আকাশে অদৃশ্য উত্তেজনা, বাতাসে চাপা গুঞ্জন। যুদ্ধের ঢেউ কি আবার ছড়িয়ে পড়তে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে? ওয়ালা নিউজ জানিয়েছে, ইরান কিংবা ইয়েমেনের হুথিদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ইসরায়েল রাতারাতি জোরদার করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যেন যুদ্ধ এসে দরজায় কড়া নাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল আমির বারাম নির্দেশ দিয়েছেন, অ্যারো 3, অ্যারো 4, আয়রন ডোম, ডেভিড স্লিং আর ভূমি ভিত্তিক লেজার সিস্টেম দ্রুত উন্নয়ন করতে হবে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে নতুন রাডার আর গোপন প্রতিরক্ষা প্রযুক্তি। এক কথায় পুরো দেশকে ঢেকে ফেলতে চাইছে এক অদৃশ্য ঢাল দিয়ে। কিন্তু কেন এত তাড়াহুড়ো? কারণ ইতিহাস ভুলতে দেয় না। মাত্র 2 মাস আগের যুদ্ধে ইরান হঠাৎ করে নিক্ষেপ করেছিল 20টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল দাবি করে বেশিরভাগই নাকি আটকানো হয়েছে, কিন্তু বাস্তব অন্য কথা বলে। কিছু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে বেয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। ধোঁয়া, আগুন, চিৎকার। নিরাপত্তা বেষ্টনীর ফাঁক তখন স্পষ্ট হয়ে ওঠে। বারামের নির্দেশের ভেতরে তাই ভয়ও আছে, আবার স্বীকারোক্তিও। আর সেই কারণেই মার্কিন সেন্টকমের সঙ্গে জোরদার করছে সহযোগিতা। মনে রাখা দরকার, 2021 সাল থেকে ইসরায়েল সরাসরি যুক্ত হয়েছে সেন্টকমের ছত্রছায়ায়। গত 13ই জুন ইসরায়েল ইরানে চালায় আকস্মিক সামরিক অভিযান। লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় ল্যাব, বিস্ফোরণে মাটিতে মিশে যান জ্যেষ্ঠ কমান্ডার আর পারমাণবিক বিজ্ঞানীরা। 12 দিনের সংঘাতে ইরানের 1062 জন প্রাণ হারায়, তাদের মধ্যে 786 জন সামরিক আর 276 জন সাধারণ মানুষ। ইরান কি চুপ করেছিল? না, তারা ফিরিয়ে দিয়েছিল জবাব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাঁপিয়ে দিয়েছিল ইসরায়েলের শহর।
সেই আঘাতে নিহত হয়েছিল ৩১ জন বেসামরিক মানুষ আর এক অফ ডিউটি সৈনিক। ইসরায়েল বলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তখন ৯০% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল। কিন্তু বিশ্ব জানে যুদ্ধক্ষেত্রে একটি ফাঁক মানে মৃত্যু, মানে ভাঙন, মানে আঘাত। ইসরায়েল আকাশ ঢেকে দিতে চাইছে লোহা আর লেজার, অথচ ইরান প্রমাণ করেছে তাদের হাতের শক্তি শুধু রকেট নয়, মহাকাশ ছুঁয়ে যাওয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অ্যারো-3 বা আয়রন ডোম হয়তো শত শত আক্রমণ ঠেকাতে পারে, কিন্তু ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন নতুন ধাঁধা, নতুন শক। আর ইয়েমেনের হুথিদের কথা, সেখানেও তেহরানের ছায়া। একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। আকাশ প্রতিদিনই হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। প্রতিরক্ষা ব্যবস্থার স্তূপ গড়ে কি ইসরায়েল সত্যি নিরাপদ, নাকি ইরানের প্রতিটি পাল্টা আঘাত তাদের মনে করিয়ে দিচ্ছে শক্তির লড়াইয়ে অজেয় কেউ নয়? আকাশে যখন লাল অ্যালার্ম বাজে তখন বোঝা যায় মধ্যপ্রাচ্যের মঞ্চে নাটক শেষ হয়নি, কেবল বিরতির পর্দা নেমেছে। ইরান দেখিয়েছে তার শক্তি এক আঘাতে থেমে যায় না। প্রতিটি শত্রুর আকাশে তাদের প্রতিরোধের ছায়া ভাসমান, আর ইসরায়েল আয়রন ডোমের দেয়াল তুলেও সেই ছায়া মুছে ফেলতে পারছে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘ্রাণ, মার্কিন সেনাদের বড় পদক্ষেপ, ইরানের চোখ রাঙানি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘন কুয়াশার মতো জমছে যুদ্ধের ছায়া। বাগদাদ ছেড়ে মার্কিন সেনারা পাড়ি জমাচ্ছে উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত শহর এরবিলে। শত্রু ইরানের একেবারে দোরগোড়ায় নতুন ঘাঁটি গড়ার এই সিদ্ধান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রশ্ন উঠছে, এ কি কেবল সেনা পুনর্বিন্যাস, নাকি আসছে নতুন এক ভয়ঙ্কর সংঘাত? বাগদাদ ছেড়ে এরবিলে ট্রাম্প প্রশাসনের বড় খেলা। ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে আইন আল আসাদ ঘাঁটি, বাগদাদ বিমানবন্দর ও জয়েন্ট অপারেশনস কমান্ড থেকে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক প্রশিক্ষকরা থেকে যাবে ইরাকে, আর আন্তর্জাতিক জোটের সেনারা এরবিল ও উত্তর ইরাকে অবস্থান করবে একই সময় পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে আইসিসি বিরোধী মিশনের পর্যালোচনার ফলে এই পদক্ষেপ, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল বাহ্যিক কারণ, ভেতরে লুকিয়ে আছে আরও বড় পরিকল্পনা। গত জুনে ইসরায়েল হামলা চালায় তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রমাণ করে দেয় তার হাতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, অভেদ্য আকাশ প্রতিরক্ষা, ড্রোন বাহিনী আর সাইবার শক্তিও রয়েছে। তেহরান তেল আবিব ও মার্কিন ঘাঁটিতে পাল্টে আঘাত এনে বার্তা দিয়েছিল, আমরা প্রতিরক্ষামূলকই নই, প্রয়োজনে আগ্রাসীও হব। এই প্রেক্ষাপটেই নতুন করে মার্কিন সেনাদের স্থানান্তরকে দেখা হচ্ছে, কেননা ইরান ইতিমধ্যে প্রতিবেশী ইরাককে সতর্ক করেছে। ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি আবার আগ্রাসন চালায়, এবার জবাব হবে আরও ভয়ঙ্কর। প্রশ্ন, যুদ্ধ কি আরও কাছে? লন্ডন ভিত্তিক দৈনিক আশার্ক আল আওসাদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দাবি করেছে, ওয়াশিংটন আসলে সেনা কমাচ্ছে না, বরং পুনর্স্থাপন করছে, অর্থাৎ সরাসরি সংঘাতের জন্য নতুন মোর্চা করছে। এর মানে ইরানকে ঘিরে রাখা হচ্ছে আরও কৌশলগতভাবে। কিন্তু ইরানও যে নীরব বসে নেই তা পরিষ্কার। তাদের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন বাহিনী, যেগুলো প্রতিপক্ষের প্রযুক্তিকে অচল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। অর্থাৎ নতুন সংঘাত শুরু হলে এবার শুধু বাগদাদ নয়, এরবিল থেকে শুরু করে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন সেনারা এরবিলে ঘাঁটি গড়ছে, অন্যদিকে ইরান ঘোষণা করছে, যে কোনো আকাশ, যে কোনো আক্রমণ ভেদ করার মতো শক্তি আমাদের হাতে আছে। যেন দাবার ছকে দুই পক্ষই নিজের চাল সাজাচ্ছে। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে বড় বার্তা। যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানকে সহজে কোণঠাসা করা যাবে, তবে সেটি হবে সবচেয়ে বড় ভুল। কারণ জুনের যুদ্ধ ছিল কেবল এক ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ভূমি এখন দাঁড়িয়ে আছে এক মোড়ে, একদিকে শান্তির ক্ষীণ আশা, অন্যদিকে এক ভয়ঙ্কর যুদ্ধের ঘ্রাণ। প্রশ্ন কেবল একটাই, আগামী সংঘাতে কে প্রথম চাল দেবে? আকাশের ছায়াযুদ্ধ, ইরানের নতুন বার্তা, প্রতিরক্ষার আড়ালে আক্রমণের ইঙ্গিত। ভাবুন, এক উত্তেজনাপূর্ণ দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান ঘুরে বেড়াচ্ছে, ক্ষেপণাস্ত্রের হুমকি চারপাশে। ঠিক তখনই ইরান জানিয়ে দিল, আমাদের আকাশ অজেয়। এই ঘোষণাটা শুধু সামরিক দম্ভ নয়, বরং এক গভীর কৌশলগত বার্তা। ১৬ই আগস্ট ইরানের গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ঘাঁটি কমের ফর্দ এয়ার ডিফেন্স বেজে পৌঁছান খাতাম আল আনাবিয়া এয়ার ডিফেন্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল। তিনি ঘাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, সেনাদের সাথে কথা বলেন এবং শহীদ যোদ্ধাদের স্মরণ করেন, যারা গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
জেনারেল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথম সারির ঢাল। শত্রুর যে কোনো আক্রমণ আকাশেই থামিয়ে দেওয়া হবে। এই বার্তাটা শুধু প্রতিরক্ষা নিয়ে নয়, বিশ্লেষকরা বলছেন ইরান আসলে বোঝাতে চাইছে তারা শুধু আকাশ পাহারা দিচ্ছে না, সক্রিয় প্রতিরক্ষার কৌশল নিয়েছে। মানে যদি হামলা আসে আকাশে থামানো হবে, আবার একই সঙ্গে শত্রুর ঘাঁটিতেও পাল্টা আঘাত যাবে। বার্তার আড়ালে বার্তা, শত্রুর উদ্দেশ্যে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। ইরান জানিয়ে দিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ ঠেকাতে প্রস্তুত। জনগণের উদ্দেশ্যে আত্মবিশ্বাস, শহীদ সেনাদের স্মরণ আর আকাশ প্রতিরক্ষার শক্তি তুলে ধরে জনগণকে আশ্বস্ত করা, আপনারা নিরাপদ। কূটনৈতিক ইঙ্গিত, ইরান বোঝাতে চাইছে তারা একেবারেই দুর্বল নয়, বরং প্রতিপক্ষের সামরিক শক্তিকে পাল্টা চ্যালেঞ্জ করতে সক্ষম। ইরানের শক্তি কতটা? ইরান বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়। সত্যিই তাদের হাতে আছে বাভার 373 নামের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যা S-400 এর সমকক্ষ বলে দাবি। আধুনিক রাডার, যা একসাথে বহু লক্ষ্য শনাক্ত করতে পারে। আকাশ প্রতিরক্ষা ড্রোন ও মিসাইল, যেগুলো আগেও মার্কিন ড্রোন ভূপাতিত করে দেখিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, আধুনিক মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সত্যি কি পাল্লা দিতে পারবে ইরানের আকাশ প্রতিরক্ষা? নাকি এই ঘোষণা মূলত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বার্তা, যা জনগণকে সাহসী রাখার জন্য বেশি? এবার কাল্পনিক দৃশ্য, মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার, দূরে গর্জন করছে যুদ্ধ বিমান। হঠাৎ রাডারের স্ক্রিনে ধরা পড়ে শত্রুর ছোড়া মিসাইল। ইরানের প্রতিরক্ষা ঘাঁটি সতর্ক হয়ে ওঠে, সাইরেন বাজতে থাকে। একটা ক্ষেপণাস্ত্র ছুটে আসে আর মুহূর্তের মধ্যেই সেটিকে আঘাত করে ধ্বংস করে দেয় ইরানের প্রতিরক্ষা মিসাইল। কমান্ডারের কণ্ঠ ভেসে আসে, আমাদের আকাশ ভেদ করা যাবে না, আঘাত করলে পাল্টা জবাব হবে আরও কঠিন। এভাবেই শত্রুদের জবাব দিবে ইরান। ঝড়ের আগে বজ্রপাত, ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত, মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়, অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট, ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ছক্কায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা। আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করলো ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি, জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি, এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য, রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় 3 দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে?
নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের দুই পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত। ইরানের রহস্যময় সারপ্রাইজ। জুনের যুদ্ধ ছিল শুধু ট্রেলার। প্রথম অংশে ভয়ঙ্কর লড়াই, কিন্তু নায়ক তখনও পুরো শক্তি ব্যবহার করেনি, শুধু দর্শকদের জানিয়ে দিয়েছে আসল লড়াই এখনো বাকি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধটা ঠিক তেমনই ছিল। জুনের 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু এখন তারা বলছে ওটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমা এখনো শুরু হয়নি। গত জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যুক্তরাষ্ট্র তাতে অংশ নেয়। জবাবে ইরান শুরু করে পাল্টা আঘাত। একটানা ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কেঁপে ওঠে ইসরায়েলের আকাশ। তেল-আবিব থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কোনো জায়গায় নিরাপদ ছিল না। তবুও ইরান তখন সংযম দেখিয়েছিল। বিশ্লেষকরা বলছেন তেহরান ইচ্ছাকৃতভাবে তার পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করেনি। এবার আর সেই সংযম নেই। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছে শত্রুর প্রতিটি ভুল পদক্ষেপ গুঁড়িয়ে দেওয়া হবে, আগের চেয়েও ভয়ঙ্কর শক্তি দিয়ে। প্রশ্ন হচ্ছে, সেই সারপ্রাইজ কি? বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলো আগের যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইপারসনিক মিসাইল, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। ড্রোন ফ্লিট, যেগুলো আগে সৌদি আরব ও আমিরাতে হামলা চালিয়ে কার্যকারিতা প্রমাণ করেছে। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মার্কিন ড্রোন ভূপাতিত করে বিশ্বকে তাক লাগিয়েছে। আর সবচেয়ে রহস্যময় অস্ত্র সাইবার যুদ্ধ প্রযুক্তি, যা ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। অর্থাৎ সারপ্রাইজ মানে শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, বরং এক ভয়ঙ্কর নতুন অধ্যায়। এখন বড় প্রশ্ন, এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? একদিকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সবাই আমেরিকার নিরাপত্তার উপর নির্ভরশীল। অন্যদিকে ইরান ইঙ্গিত দিচ্ছে যদি আবার হামলা হয় তবে শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটিও থাকবে নিশানায়। মানে শুধু যুদ্ধ নয়, হুমকির মুখে পড়বে গালফ অঞ্চলের তেলের নিরাপত্তা আর পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা। ইরানের পররাষ্ট্র দফতর স্পষ্ট করে জানিয়েছে আগামী সংঘাত আর সীমিত থাকবে না। এবার প্রতিপক্ষ বুঝতে পারবে ইরানের পূর্ণ শক্তি কাকে বলে। এই বার্তায় বোঝা যাচ্ছে তেহরান এবার শুধু প্রতিরক্ষায় নয়, সরাসরি আক্রমণাত্মক অবস্থানে। জুনের 12 দিনের যুদ্ধ ছিল একটি সতর্কবার্তা, কিন্তু নতুন সংঘাত মানে হবে পূর্ণ শক্তি উন্মোচন। আকাশে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইল, সমুদ্রপথে নেমে আসা ড্রোনের ঝাঁক, সাইবার আক্রমণে অচল হয়ে যাওয়া শত্রুর যোগাযোগ ব্যবস্থা, সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠবে এক ভয়ঙ্কর রহস্যময় সারপ্রাইজে। তেহরান বনাম জেরুজালেম, আরেকটি যুদ্ধে কাউন্টডাউন শুরু। মধ্যপ্রাচ্যের গরম মাটিতে আবারও আগুনের গন্ধ। ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও দুই দেশের মধ্যে এখন চলছে অদৃশ্য এক ছায়াযুদ্ধ। প্রশ্ন উঠছে, আসছে কি আরও বড় সংঘাত? ইরানিদের উদ্দেশ্যে ইসরায়েলের বার্তা। 12ই আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে মুখোমুখি হলেন ইরানিদের সাথে। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমরা তোমাদের জল বিশুদ্ধকরণের প্রযুক্তি দেব। কিন্তু এর সঙ্গে তিনি এমন এক আহ্বান জানালেন যা তেহরানকে কাঁপিয়ে দিল। রাস্তায় নেমে এসো, শাসনের বিরুদ্ধে দাঁড়াও, ইসরায়েল তোমাদের পাশে আছে। তারই প্রতিধ্বনি করলেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামেডিয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আগামী বছর মুক্ত তেহরান। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অভিযোগ করলেন, ইরান সরকার দেশবাসীর জন্য নয়, ক্ষেপণাস্ত্র আর সংঘাতে অর্থ ঢালছে। বার্তাটি স্পষ্ট, ইসরায়েল সরাসরি ইরানি জনগণকে শাসকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তেহরানের পাল্টা আঘাত। ইসরায়েলের এই বার্তায় তেহরান ক্ষুব্ধ। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এটিকে বললেন মরীচিকা। সংসদের স্পিকার গালিবাফ কটাক্ষ করে বললেন, পরিশোধিত নর্দমার পানি দিয়ে ইরানিদের প্রতারিত করছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও এক ধাপে গিয়ে জানালেন, নিষেধাজ্ঞার কারণে ইরান নতুন প্রযুক্তি আনতে দেরি করছে, অথচ তাদের হাতে ইতিমধ্যেই সংকট সমাধানের উপায় আছে। সবচেয়ে বড় বার্তা এসেছে সরকারের সামরিক পদক্ষেপ থেকে। 3 আগস্ট ইরান নতুন এক প্রতিরক্ষা কাউন্সিল গঠন করেছে, যেখানে 38 বা প্রচলিত সেনাবাহিনী ও আইআরজিসি বা রিভলিউশনারি গার্ড সরাসরি অন্তর্ভুক্ত। শেষবার এই ধরনের কাউন্সিল গঠিত হয়েছিল 8 বছরের ইরাক ইরান যুদ্ধের সময়। এবারও তেহরান বুঝিয়ে দিল তারা আরেকটি বড় সংঘাতের জন্য প্রস্তুত। ছায়াযুদ্ধের নাটক।
যুদ্ধবিরতির পরও ইরানের রহস্যজনক বিস্ফোরণ আর অগ্নিকাণ্ডের ঢেউ চলছে। মাত্র 40 দিনে 30টিরও বেশি ঘটনা। কখনো গুদাম উড়ে যাচ্ছে, কখনো সামরিক মালিকানাধীন অর্থনৈতিক কেন্দ্র জ্বলছে। তেহরান এগুলোকে ছোট করে দেখাতে চাইছে গ্যাস লিক, দুর্ঘটনা। কিন্তু মানুষ জানে এর পেছনে থাকতে পারে মোসাদের ছায়া। প্রমাণ, ইরানি ভিন্ন মতাবলম্বীরাই এখন ইসরায়েলের হাতিয়ার। 7 আগস্ট প্রোপাবলিকা রিপোর্টে উঠে এসেছে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি সাফল্যের পেছনে ছিল ইরানি সহযোগীরা। তারা মেশিন গান বসিয়েছে, বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে, এমনকি বিজ্ঞানীদের অ্যাপার্টমেন্ট নজরদারি করেছে। অর্থাৎ শত্রু আর সীমান্তে সীমাবদ্ধ নয়, শত্রু এখন ভেতরে। শক্তির আসল খেলা। ইসরায়েল চায় ইরানি জনগণকে রাস্তায় নামাতে। তেহরান চায় দেখাতে তাদের হাতে শুধু সেনা নয়, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র আর জনগণের শক্তি আছে। এ লড়াই শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। আজকের ইরান কেবল টার্গেট নয়, বরং এক দৈত্যাকার শক্তি, যে প্রমাণ করতে চায় যদি যুদ্ধ হয়, আগুন শুধু তেহরানে নয়, জ্বলবে তেল আবিবেও। ঝড়ের আগে বজ্রপাত। ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। কল্পনা করুন, এক প্রান্তে অন্ধকারাচ্ছন্ন আকাশ, অন্য প্রান্তে বজ্রপাত। মাটির গভীরে জমে উঠছে বিস্ফোরণের আগুন। সেই দৃশ্যই যেন বাস্তব রূপ নিয়েছে বিশ্ব কূটনীতির মঞ্চে। একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের শক্তিধর সাহসী খেলোয়াড়। অন্যদিকে ইউরোপের 3 বড় শক্তি, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি। আর ঠিক এর মাঝখানে রাশিয়া ও চীন দাঁড়িয়ে আছে তেহরানের কাঁধে হাত রেখে। 2015 সালে ইতিহাস গড়া চুক্তি JCPOA এর উদ্দেশ্য ছিল স্পষ্ট। ইরান যেন পারমাণবিক অস্ত্র না বানায় আর বিশ্ব যেন নিরাপদ থাকে। বিনিময়ে শিথিল হয়েছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এক ঝটকায় যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন চুক্তি থেকে, ফিরিয়ে আনলেন কঠোর নিষেধাজ্ঞা। আর সেখান থেকে শুরু হলো নতুন ঝড়ের যাত্রা। গত জুন ইসরায়েল হঠাৎ আক্রমণ করল ইরানের পারমাণবিক স্থাপনায়। তাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান নীরব থাকেনি। জবাব দিল তেল আবিব আর মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনে। তারপর বিশ্ব তাকিয়ে দেখল তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব সহযোগিতা বন্ধ করে দিল। ইউরোপের 3 দেশ অভিযোগ তুলেছে ইরান নাকি অনুমোদিত সীমার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। তেহরান বলেছে সবই মিথ্যা। তবুও ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছে, অগাস্টের মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে, তাহলে ফিরিয়ে আনা হবে পুরনো নিষেধাজ্ঞা। অস্ত্র, প্রযুক্তি, ব্যাংকিং সবখানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু এখানে আসে নাটকীয় মোড়। ইরান আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়েছে 2 দানব, রাশিয়া আর চীন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করলেন, আমরা নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি। এজন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছি। তবে শত্রু যদি নতুন করে চাপিয়ে দেয়, আমাদেরও জবাব দেওয়ার মতো প্রস্তুতি আছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোবেল বারো হুমকি দিয়ে বললেন, ইরান যদি আন্তর্জাতিক নিয়ম না মানে, অগাস্টের শেষ নাগাদ আবারও কঠোর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে। এই পুরো নাটকের ভেতরে লুকিয়ে আছে এক অনিবার্য সত্য। রাশিয়া, চীন, ইরান এই ত্রয়ী একসঙ্গে দাঁড়ালে ইউরোপীয় 3 দেশ তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্র শ্বাসরুদ্ধ পরিস্থিতিতে পড়বে। কারণ শক্তির সমীকরণ বদলে গেছে। আজকের ইরান কেবল পারস্যের ইতিহাস নয়, রাশিয়ার সামরিক ছায়া আর চীনের অর্থনৈতিক শক্তি নিয়েও সামনে দাঁড়াচ্ছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার মতোই খোলা প্রশ্ন। অগাস্টের শেষ নাগাদ কি হবে? নিষেধাজ্ঞার ঝড়ে নামবে, নাকি রাশিয়া চীনের দেয়াল ভেদ করে ইউরোপ পিছিয়ে যাবে? একটা জিনিস নিশ্চিত, যুদ্ধ হোক বা কূটনীতি, ইরানের গর্জন এখন আর একা নয়। তার পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের 2 পরাশক্তি। আর এ কারণেই আজকের বার্তাটা স্পষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বজ্র গর্জন করছে, আর তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে লন্ডন, প্যারিস আর বার্লিন পর্যন্ত।